হাই, সব কোথায় গেলে? আমি এসে পড়েছি তোমাদের কাছে তোমাদেরকে সত্যি ঘটনা শোনানোর জন্যে। তো তোমরা সব কোথায় গেলে? সব ঝটপট করে জয়েন করো। আর অডিও ভিডিও সব ক্লিয়ার আছে কিনা, শোনা যাচ্ছে কিনা, তো সেটা একটু ঝটপট করে জয়েন করে আমাকে একটু জানাও। না হলে আমি ঠিকঠাক বুঝতে পারছি না তো যে তোমরা শুনতে পাচ্ছ কিনা, সব ক্লিয়ার আছে কিনা। তো তোমরা সব ঝটপট করে একটু জয়েন হয়ে যাও। আর তোমরা সব কে কেমন আছো সেটা একটু জানাও। অনেকদিন পর মনে হচ্ছে, আমার জন্য মনে হচ্ছে কতদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে। Rita Ghosh is watching. Amit Dotto is watching. থ্যাংক ইউ। Rita Ghosh বলছে হাই গুড ইভিনিং, কেমন হাই, আছো? গুড অল ইভিনিং। ক্লিয়ার। খুব খুব ভালো আছি গো। আর আশা করি তোমরাও খুব 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 ভালো আছো। হ্যাঁ, তো তারপর বলো সব কে কেমন আছো, কার কেমন কেনাকাটা হচ্ছে খুব জোরদার। মা আসছে, মায়ের আগমনী বার্তা সবার কাছে নিশ্চয়ই পৌঁছিয়ে গেছে কেনাকাটার মাধ্যমে। সব আরেকটু চটপট করে জয়েন করো তো দেখি। সব কেমন আছো বলছো না কেউ কিন্তু। আমি খুব ভালো আছি। আর তোমাদেরকে কাছে পেয়ে আরো বেশি ভালো হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, সবাই চটপট জয়েন করো তো। তাড়াতাড়ি চলে আসো। কেউ কি নিশ্চয়ই সবাই তো যখন ফটো পোস্ট করা হয়েছে সবাই জানো যে আজকে আসছি। তো সব তাড়াতাড়ি, আসলে কেনাকাটা, সব কেনাকাটা নিয়ে একটু ব্যস্ত আছে মনে হচ্ছে। তো চটপট করে একটু সব জয়েন করো। আমি তাহলে প্রোগ্রামটা শুরু করতে পারি। কেন অনেকেই যখন গল্প হয়ে যায় তারপরে এসে জয়েন করে তখন সত্যি খারাপ লাগে তাদের জন্যে, যদিও তারা রেকর্ডিংটা শুনে নেয়। হ্যাঁ, তথাপি হুম। ওয়েট করো, পরে শুরু করে দাও। হ্যাঁ, পাপি আসছে। আচ্ছা, তো আমি আরেকটুখানি করছি, তুমি শুরু করো। আচ্ছা, আমি আরেকটু আর 2-3 মিনিট একটু দেখে নিচ্ছি। আর একটুখানি জয়েন হলে খুব ভালো হয় প্রোগ্রামটা করতে। ঠিক আছে, তাহলে আর দেরি করছি না। হ্যাঁ, আমি আবার একটু লেট হয়ে যায়। তো ঠিক আছে, আমি তোমাদের কাছে গল্পটা শুরু করে দিচ্ছি। তো পরে যারা আসবে তারা নিশ্চয়ই পরে রেকর্ডিংটা শুনে নেবে। হ্যাঁ, তো আমি বলছি এখানে, এটা মানে বিধাননগরের থেকে আমাকে পাঠিয়েছে। তো সে বলেছে যে মানে তার জীবনের একটা ভয়ানক একটা মানে ভয়ানক মানে অতি ভয়ানক একটা ঘটনা ঘটেছে, যেটা কিনা সে আমার সাথে শেয়ার করেছে। আর এই যে আমরা বলি না যে মানে এটা একটা মানে চুড়েল বা পেতনি যাকে বলে, আমরা বলি না যে কিরে ঘাড়ে পেতনি চেপেছে। তো ঘাড়ে পেতনি চাপাটা কতটা যে ভয়ানক, মানে কতটা যে মানে একটা মানুষকে কতটা বিপন্ন করতে পারে, কতটা পরিমাণে ক্ষতি করতে পারে। হ্যাঁ, তো তার একটা আজকে এই সত্যি ঘটনাটা যদি তোমরা শোনো তোমরা বুঝতে পারবে। তো সে বলছে ও মানে ওর নাম হচ্ছে সপ্তর্ষি। হ্যাঁ, তো সপ্তর্ষি একটা অ্যাড এজেন্সিতে চাকরি করতো। হ্যাঁ, মানে করতো মানে করে, এখনো করে। তো সেই সময় ওর কি হয়েছে, ওর না মানে ওর প্রতিভাটা খুবই ভালো, মানে ওর কাজের অফিসে ওর প্রচণ্ড একটা সবার প্রতি মানে সবাই মানে বিশেষ করে বস ওর প্রতি একটু খুশি থাকতো। কেন, ও যে প্রেজেন্টেশনগুলি করতো, ও যেই মানে ওকে যেই কাজগুলি দেওয়া হতো ও প্রচণ্ড সুন্দরভাবে সেই কাজগুলি করতো। হ্যাঁ, তো যাই হোক, এইটা নিয়ে মানে ও বলল যে অফিসে মোটামুটি অনেকেই বোঝা যেত না যে হিংসাটা আমার সাথে করতো, কিন্তু একজন একজন বললো, একজন মহিলা, নাম সে বলল না। তো বলছে একজন মহিলা, সে একটু মানে ঈর্ষা বোঝা যেত তার ভিতরে, যে সে একটু আমাকে হিংসে করছে। তো যাই হোক, এখন ও কি করলো, মানে একদিন কি হয়েছে, একটা কাজ পেয়েছে, এটা এসছে পুনে থেকে।
পুনে থেকে একটা অ্যাডের একটা মানে প্রেজেন্টেশন করতে হবে, বেশ অনেকটাই একটা বড় একটা মানে ইয়ে পেয়েছে, ডিল হয়েছে কোম্পানির সাথে। তো সেই কাজটা দেওয়া হয়েছে সপ্তর্ষিকে। তো এই কাজটা সপ্তর্ষিকে যখন দেওয়া হয়, তো তখনই কিন্তু যেই মহিলার নাম নেওয়া হয়েছিল সে কিন্তু সেই সময়তেও আর মানে ও যে একটু হিংসা করছে সেটা ওর কথাবার্তাতে বোঝা গেছে। মানে ওর কাছে কথা যে এটা অন্তত আমাকে দিতে পারতো বস, এটাও মানে ওকে দিয়ে দিল, সপ্তর্ষিকে দিয়ে দিল, এরকম একটা গুঞ্জন উঠছিল। তো যাই হোক, এবার সপ্তর্ষি কি করেছে, সপ্তর্ষি পুনে যায়, হ্যাঁ, এই ইয়েটা নিয়ে, ডিলটা নিয়ে পুনে ওর সাথে যেই অফিসে সাথে আর কি মানে হচ্ছে কাজটা, তো সে ফার্স্ট টাইম ও কি করলো, ওই অফিসে যায়, অফিসে গিয়ে ও সমস্ত ডিটেলস ওখান থেকে নেয়, নেওয়ার পরে ও কি করে একটা হোটেলে আসে, যে ওর 3 দিনের কাজটা ছিল, 3 দিনের মধ্যে প্রেজেন্টেশনটা আর কি ওদেরকে দেখাতে হবে, আর কোম্পানি তখন আর কি কাজটা এই কোম্পানিকে দেবে। হ্যাঁ, তো সেটার উপরে মানে ওরও কিছুটা প্রমোশনের ব্যাপার ছিল, তো ওই জন্য ও চেষ্টা করছিল যে খুবই যেন ভালো হয়, ওর ওর দিক থেকেও 100% দেওয়ার চেষ্টা করছিল। তো যাই হোক, ফার্স্ট টাইম অফিসে দেখাশোনা করে সব কিছু কথাবার্তা বলে ও একটা হোটেল নেয়, পুনেতে একটা হোটেলে আসে। তো সেই হোটেলে ও যখন রুম চাইছিল, তো তখন কিন্তু মানে রিসেপশনিস্ট উনি বললেন কি যে হোটেল মানে আমাদের বুকড, পুরো হোটেল আমাদের বুকড, এখানে রুম নেই আর কি। হ্যাঁ, তো সেই সময় পাশ থেকে মানে ম্যানেজার গোছের যে ছিল মানে কেয়ারটেকার, উনি বলছেন যে হ্যাঁ রুম তো আছে, তুমি ওই রুমটা দিয়ে দাও না। তো ওই রুমটা দিয়ে দাও না বলার সাথে সাথে ওই মানে রিসেপশনিস্টটা উনি বলছে, ওনার মুখের দিকে না মানে তাকিয়ে রয়েছে, মানে ওই কেয়ারটেকারের মুখের দিকে তাকিয়ে রয়েছে। তখন বলছে হ্যাঁ ওই রুমটা দিয়ে দাও, ওটা তো এখনো খালি আছে, ওই রুমটা দিয়ে দাও। তো বললো কি যে তখন একটু মানে একটু থতমত খেয়ে ও তখন রুমটা চাবিটা যখন সপ্তর্ষির হাতে দিয়েছে, তো সপ্তর্ষি যখন টান নিচ্ছে চাবিটা হাতে নিয়ে, ও যখন মানে পেছন ঘুরে চলে আসছে, তো তখন বলছে যে আপনি 17 নম্বর ঘরটা দিলেন। তখন বলছে কি যে হ্যাঁ কি হয়েছে। তো এই কথাটা শোনার পরে তখন ওর মনে মনে মানে ও চলে যাওয়ার সময় তখন সপ্তর্ষির কানে কথাটা গেছে। হ্যাঁ, তখন না সপ্তর্ষি হাসছে যে মানে কত বড় কুসংস্কার, আমরা কি এই সমস্ত এখনকার দিনে মানি। তো যাই হোক, ও কিছু একটা হাসতে হাসতে ও চাবিটা নিয়ে তখন ওই ভেতরে যে বয় রয়েছে তাকে বলল যে চলো আমাকে রুমটা, মানে ওর কাছে একটা সুটকেস ছিল, তখন বলছে যে আমাকে রুমটা দেখিয়ে দাও। তো বয় গিয়ে রুমটা দেখিয়ে না, মানে বয়টারও যেন একটা মানে ওই ওটা বিহেভিয়ারটা না এত কেমন একটা লাগছে ওর। হ্যাঁ, তো যাই হোক, ও আর কিছু একটু ক্লান্ত ছিল, এমনি জার্নি করে গেছে, ক্লান্ত ছিল, কালকে ওকে আবার মানে 100% দেওয়ার চেষ্টা করতে হবে, যার জন্য ওর একটু রিল্যাক্সের দরকার, একটু ঘুমের দরকার। ও কি করলো তখন, ও ওই 13 নম্বর ঘরটা খুলে যখন ও ঢুকেছে, ঢুকে দরজা বন্ধ করে ও হাফ ফ্রেশ হয়ে গিয়ে যখন শুয়েছে, তো শোয়ার পরে মোটামুটি ওর ঘুম এসে গেছে। তো ওর তখন মনে হচ্ছে কি যে একটা একটা সুরেলা কণ্ঠে একটা গান আসছে, খুব মিষ্টি, খুব মানে ওই ধরনের গানের সুর। ও না বুঝতে পারছে না যে গানটা কি, মানে কোন ভাষায় সেটা, মানে এমনিতে ঘুমিয়ে রয়েছে, কিন্তু একটা গানটার ভেতরে না একটা না মাদকতা আছে, একটা মানে একটা অন্য রকমের ফিল হচ্ছে যখন ওর ঘুমের মধ্যে আস্তে আস্তে গানটা ওর যখন কানে যাচ্ছে। ওর একটুখানিকের জন্য তন্দ্রাটা ছুটে যাওয়ার পর তখন সপ্তর্ষি ভাবছে যে পাশের রুমে হ্যাঁ যে রয়েছে তাদের ঘরে হয়তো এরকম গান বাজনা হচ্ছে। তো ও আবার বেশ খুব ডিপ ভাবে ও আবার ঘুমিয়ে পড়ে।
তো যাই হোক ও ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে পড়ার পরে তখন ও পরের দিন যায়, পরের দিন সেই অফিসে যায়, অফিসে যাওয়ার পর যথেষ্ট ভালোভাবে ও সেই প্রেজেন্টেশনটা ওদেরকে করে। ওদের ওই অফিসের প্রচণ্ড ওর সপ্তর্ষির কাজ ভালো লেগেছে। ওরা দেখে তখন বললো যে আচ্ছা ঠিক আছে, মানে আর একটা দিন পরের দিন আর একবার হবে আর কি, যেই কাজটা ও নিয়েছে সেটা আবার দেখানো হবে, তারপরে সপ্তর্ষি চলে আসবে। তো বললো যে হ্যাঁ স্যার, মানে খুব ভালো লেগেছে, আপনার কাজ খুব ভালো লেগেছে, তো আমরা কালকে আর একবার আপনি আসুন, তারপরে আমরা একদম আপনাদেরকেই কাজটা দেব। তো বলার পরে তখন সপ্তর্ষি কি করেছে, ও ওই সেরে ঠেরে ওখানে দুপুরবেলা খাবার টাবার খেয়েছে, খেয়ে ও একটুখানি মোটামুটি একটু মার্কেটে একটু ঘুরে টুরে ও যখন আবার মানে ইসেতে এসেছে, হোটেলে এসেছে, এইবার সপ্তর্ষি দেখছে যে মানে ও যখন ঢুকছে, এবারও না যারা যারা মানে ছিল, বয় ছিল বা রিসিপশনিস্ট উনিও ছিলেন, উনি তখন মানে এমন করে না ওর দিকে না ঘুরে 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 তাকাচ্ছে। তো যাই হোক ও নিজের মনে করে ও যখন রুমটার কাছে গেছে, ও তখন দেখছে কি যে পাশের রুমটায় একজন মহিলা মানে দাঁড়িয়ে আছে, সে মানে ওই রুমটায় আর কি, ওই মহিলার রুম। হ্যাঁ, মহিলাটাকে বলছে যে কি বলবো, একটা এত সুন্দর একটা, বলছে একটা মানে শিফন টাইপের, মানে একটা শাড়ি পরে আছে, মানে ফিগারটা তো চরম সুন্দর, মানে ভাবা যায় না, মানে ও বলছে যে মানে স্বর্গের অপ্সরা বলবো না নায়িকা বলবো, নায়িকারাও মানে ওই ওই ওর কাছে ফেল, মানে এত সুন্দরী একজন, সে কিনা ওই ঘরটার মধ্যে মানে ও যখন এসে দেখেছে তখন দেখছে ঘরটার মধ্যে ঢুকছে, মানে দরজাটা খুলে ঘরটার মধ্যে ঢুকছে। আর একটা জিনিস ও খেয়াল করলো, মাথার মধ্যে বলছে চুলটা এরকম ছাড়া, কিন্তু একটা বেলি ফুলের মালা। বলছে আমার ওটাই একটু চোখে খটকালো যে এতটা সুন্দরী, এতটা মডার্ন, আর এত সুন্দর তার ফিগার, এত মানে শরীর, মানে শরীরের যে সৌন্দর্য, বলছে অতি বড়, মানে যারা মানে মানে বলে যে ব্রহ্মচারীও, সেও কিনা মানে ওর দিকে না তাকিয়ে বা ওর আকর্ষণ অনুভব করতে পারবে না, এরকম নয়। এইরকম মানে আমি পুরো থতমত হয়ে গেছি তাকিয়ে, আর আমার মানে কোনো ইয়ে নেই যে আমি দরজাটা খুলে ঘরের মধ্যে ঢুকবো, আমি সেটুকুও পারছি না। আমি এক দৃষ্টে মনে হচ্ছে ওর শরীরটাকে, ওর সৌন্দর্যটাকে আমি মানে দু চোখ ভরে উপভোগ করি, মানে এত সুন্দর লাগছে আর এত আকর্ষণীয়। কিন্তু তার ভেতরে বলছে একটা মানে আকর্ষণীয় তার শরীরী মাধুর্য আর কি, তা বলছে তার মধ্যে ওটাই একটু আমার চোখে খাটকাচ্ছে যে একটা বেলি ফুলের মালা তার চুল থেকে ঝুলছে। হ্যাঁ, তো যাই হোক এবার বেশ কিছুক্ষণের জন্যে আমি পুরো একদম মানে কিন্তু পুরো স্ট্যাচু হয়ে গেছি। যখন আমি মানে ও প্রবেশ করে গেল ঘরের মধ্যে, আমার যেন মনে হয় যে হ্যাঁ, আমার মানে একটা ভাঙলো তন্দ্রা, যেন আমি তন্দ্রার মধ্যে ছিলাম। আমি একদম হকচকি, কি আমি এবার নিজেই লজ্জা পেয়ে গেছি যে এ বাবা ছি, আমি এইভাবে ওনাকে দেখছিলাম, উনি না জানি কি যদি দেখে, উনি যদি পেছন ঘুরতো তাহলে হয়তো আমাকে দেখে কিছু একটা ভাবতো। তো যাই হোক ও এবারও দরজা খুলে ঘরের মধ্যে ঢুকে ডিনার নিয়েই এসেছিল, ডিনার ফিনার করে ও যখন ঘুমিয়েছে, তো এদিনও রাত্রেবেলা বেশ রাত্রে ওই ঘর থেকে আবারও ওই রকম সুরিলা কণ্ঠে মানে গান হচ্ছে, আর বলছে কি যে ঘুমের মধ্যে আমি এত সুন্দর স্মেল পাচ্ছি, মানে এত সুন্দর, মানে বেলি ফুল, জুঁই ফুল টাইপের, মানে ওই ধরনের মানে ফুলের গন্ধ, ওটা কোনো মানে বডি স্প্রে বা কোনো মানে ওই ধরনের সেন্ট আমি এখন অবধি শুনিনি, মানে গন্ধ নিতে পারিনি, কিনিনি বা চিনি না, কিন্তু ওই গন্ধটাই মানে অন্য রকম একটা, অন্য রকমের একটা গন্ধ, যে কিনা পুরো ঘরময় ওর ম করছে একদম। বলছে আমি তন্দ্রার ভেতর থেকে আমি যথেষ্ট পরিমাণে বুঝতে পারছি যে এই রকম একটা জিনিস হচ্ছে, কিন্তু মনে হচ্ছে সেজন্য আমার চোখের সামনে হচ্ছে,
আমি যেন আমার চোখের সামনে ওই মহিলাকে গান করতে দেখতে পাচ্ছি, আমার চোখের সামনে যেন মনে হচ্ছে ওই বেলি ফুলের মালাটা ওর ওর মাথায় ঝুলছে, আর তার গন্ধটা যেন মনে হচ্ছে আমার নাকে আসছে। তো যাই হোক, সেদিন ওর ওইভাবে বেশ ঘুমটা যখন ভেঙে যায়, সেদিন ও কি করেছে, আবার ওরকম সকালবেলা যখন বেরিয়ে যায়, কেন ওকে আজকেই মানে পরের দিনই সকালবেলা ওকে চলে যেতে হবে, আজকেই ওর লাস্ট পুনেতে। তো সপ্তর্ষি তখন কি করে, পরের দিন আবার অফিসে যায়। তখন কিন্তু আর ওর মাথায় এই কোনো আর কোনো এই চিন্তাটা নেই, যেহেতু ওকে এবারে আজকেই সব বুঝিয়ে শুনিয়ে যেভাবেই হোক আজকে ওই কোম্পানির সাথে ডিলটা আজকে করতেই হবে। তো যাই হোক, পরের দিন তো সবাই আর যারা ছিল সেই অফিসের তারা সব দেখে টেকে তারা খুব খুশি হয়ে বলল যে হ্যাঁ, আমরা এই যে অ্যাডের যে কাজটা আপনাদেরই দিতে চাই, আপনাদের সাথেই আমি কাজ করতে যাই, আর আপনার প্রেজেন্টেশন বিশেষ করে আমাদের প্রচণ্ড ভালো লেগেছে। তো যাই হোক, ও তো এইটা নিয়ে খুব খুশি, খুব আনন্দে আছে, যাক আমি যে কাজটার জন্য এসেছি আমার কাজটা হয়ে গেছে। এইবারে সপ্তর্ষি মোটামুটি আবারও সেই পরের দিন একটু মার্কেটিং করে এদিন যখন আবারও হোটেলে এসেছে, ও দরজাটা খুলবে, তখন দেখছে সেই মহিলা ওই সেই একই ড্রেস, একই সব কিছু পরে ও কি করছে, দরজাটা মানে লকটাকে খুলতে পারছে না। লকটা অনেক চেষ্টা করছে, আর সব মানে সপ্তর্ষি ওখানে দাঁড়িয়ে এইবারে পুরোপুরি দাঁড়িয়ে পড়েছে। অনেকক্ষণ থেকে ওই মহিলা ওই রকম ওই দরজাটাকে নিয়ে লকটা খুলতে পারছে না। তো তখন সপ্তর্ষি নিজেই যেতে বলছে কি যে ম্যাম আমি কি হেল্প করতে পারি। তখন বলছে ওই যে আমার দিকে ঘুরলো, যেন মনে হচ্ছে কি আমি মানে কোনো একটা মানে স্বর্গের একটা কোনো পরী যেন আমার দিকে, মানে এতটা আকর্ষণীয়, কি করে একটা মন্ত্রমুগ্ধের মতন আমি ওর দিকে তাকিয়ে রয়েছি। বলে যে আমার দিকে তাকিয়ে চাবিটা আমার হাতে দিয়ে যে খিলখিল করে একটা মানে হাসি দমকিয়ে দমকিয়ে যে বলছে, আমি মানে বর্ণনা দিতে আমার নিজেরই সংকোচ বোধ হচ্ছে যে লোকে আমার চরিত্র নিয়ে কি ভাববে। বললো তারপরে যখন আমি ওর দরজাটা খুলে দিলাম, তো আমি তো ইজিলি দরজাটা খুলে দিলাম, তখন আমাকে বলল কি আসুন না ভেতরে, একটু ভেতরে বসুন, আপনি আমার এত বড় উপকারটা করে দিলেন, দরজাটা খুলে দিলেন, নাহলে আমাকে এক্ষুনি আবার বয় ডাকতে হতো, তো আপনি একটু ভেতরে আসুন না। তো বলছে কি যে কেন জানি আমারও দুর্বার একটা আকর্ষণ যে হ্যাঁ আমি ওই ঘরে যাব আর ওর ওর সঙ্গ পাবো। বলছে আমিও তৎক্ষণাৎ এক কথাতেই রাজি হয়ে গেলাম, গিয়ে আমি ওই মহিলার ঘরে আমি চলে গেলাম। তো যখন আমি ওই মহিলার ঘরে চলে গেলাম, তো তখন দেখছি আমি বলছে নানান রকমের মানে পানীয় দ্রব্য রয়েছে, যা কিনা ওয়াইন টাইপের তো সবই রয়েছে, কিন্তু বলছে যে এই যেই মানে কোম্পানিগুলি রয়েছে, বলছে ড্রিঙ্ক আমিও করি, কিন্তু সত্যি কথা বলতে বেশ পুরনো ধরনের সমস্ত ড্রিঙ্ক ওখানে রাখা রয়েছে। আর আমাকে বসিয়ে দিয়ে তখন বলছে ও প্রত্যেকটা মানে যে ও হাঁটা চলা ভঙ্গি, ওই ভঙ্গি যেন মনে হচ্ছে আমাকে আষ্টে পিষ্টে ওই মহিলা আমাকে বেঁধে ফেলছে আষ্টে পিষ্টে, আমি যেন মনে হচ্ছে যে ওর জন্যই বোধহয় আমার জন্ম হয়েছে, এইরকম একটা ব্যাপার আমার ভেতরে যখন চলছে। তো সেই সময় আমি কি করছি আমি কি করছি না, আমি হুঁশে আছে কি আমি হুঁশে নেই জানি না, আমাকে একটা পানীয় দিল, আমি সেই ড্রিঙ্কটা আমি খাওয়ার পরে বলছে আমার মানে মাথার ভেতরটা ঝিমঝিম করছে, কি হচ্ছে কি হচ্ছে না সেটা বুঝতে পারছি না। যখন ওই মহিলা আস্তে আস্তে এসে আমার কাছে বসেছে, বসে রীতিমতন ও যখন আমাকে ওর দিকে আকর্ষণ করছে, ও যখন আমাকে ফিজিক্যালভাবে যখন ও আমাকে ওর কাছে নেওয়ার চেষ্টা করছে, তো তখন জানি কেন জানি না মানে ভগবান আমাকে এই জায়গাটা রক্ষা করেছে। বলছে যে ওই রুমে যে একটা বড় এইরকম মানে বলছে যে আয়না ছিল, তো ওই বেডের অপোজিটে যখন আয়নাটা আমাকে যখন ও মোটামুটি ওর মানে আয়ত্তের মধ্যে আমি পুরো স্যারেন্ডার করে দিয়েছি ওর কাছে, কেন জানি তখন হঠাৎ আমার ওই আয়নাটার দিকে যখন চোখ গেছে, তখন বলছে আমি
পুরো নেশা ফেশা আমার পুরো ছুটে গেছে। আমি কি দেখছি, কি বিভৎস একটা কঙ্কাল, অথচ তার মাথায় চুল রয়েছে। বলছে মানে আমার বলার ক্ষমতা, আমি এখনো লোক মানে এই যে বলছি, আমার এখনো যেন মনে হচ্ছে সেই দৃশ্যটা আমার মানে পুরো ওই দৃশ্যটা আমার চোখে ভেসে উঠেছে। একটা বিশ্বাস করেন যে একটা কঙ্কাল, সেই কঙ্কালের মাথায় চুল কি করে থাকে, কঙ্কাল কি করে সেজে রয়েছে, আর ওই বেলি ফুলের একটা মালা ওই কঙ্কালের গায়ের মানে মাথার থেকে নিয়ে এইভাবে সাইডে চুলের সাথে এসেছে। বলছে তখন আমার পুরোপুরি আমার মানে ষষ্ঠীয় ইন্দ্রিয় আমাকে বলে দিচ্ছে তুই পালা। বলছে আর আমি এমনিতেই খুব মানে একটু ডান পিটে একটু চঞ্চল টাইপের ছেলে, হ্যাঁ। বলছে আমার ষষ্ঠীয় ইন্দ্রিয় কেন আমাকে বলছে তুই পালা, শিগগির পালা। বলছে আমি একটা ধাক্কায় মানে ওকে ছুতেও আমার ভয় করছিল, কিন্তু ও তো আমি শুয়ে রয়েছি, ও জাস্ট আমার বুকের ওপর, আমি ওকে একটা ধাক্কা মেরে ছুটে গিয়ে আমি আমার ঘরে গিয়ে দরজা বন্ধ করে আমি থরথর করে কাঁপছি যে এবার আমি কি করব। মানে আমার মনে হচ্ছে যে ও যদি এখন আমার দরজাটা ভেঙে ঘরের মধ্যে ঢুকে আসে, আমি এখন কি করব, আমি কি তাহলে একদম নিচেই চলে যাব। বলছে আমার কেন জানি ঘরের মধ্যে ঢোকার, রুমের মধ্যে ঢুকে গিয়ে দরজা বন্ধ করার পর আমার এতটা সাহস হচ্ছে না যে আমি আবার রুমটাকে খুলে আমি নিচেই যাই, কাউকে ডাকি, কাউকে কিচ্ছু বলি। মানে এতটুকুনও আমার সাহস হচ্ছে না যে আমি কিছু বলি। এদিকে কি হয়েছে, ও বলছে যে আমার রুমের ভেতরে যখন আমি ওদেরকে ডাকছি, যখন আমি সুইচ দিয়ে যখন ওদেরকে ডাকছি, বলছে কেউ নিচের থেকে, অত রাত্রে হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ আমার মানে কোনো উত্তরই দিচ্ছে না আমার এইভাবে আমি ডাকছি। তো যাই হোক, ও কল ঠল করেছে, কেউ যখন ধরেনি, ও বলছে আমি কোনো রকমে মানে ওই কাঁপতে কাঁপতেই বিছনার মধ্যে গিয়ে শুয়ে পড়লাম। ঘুম তো আমার আসছে না, কিন্তু ওই যে আমাকে কি ও খাইয়েছে তার একটা তন্দ্রা ভাব মাঝে মাঝে আমাকে ঝিম ধরিয়ে দিচ্ছে। আর ওই যখন মাঝে মাঝে ঝিম ধরিয়ে দিচ্ছে, তো সেই সময় আমি ওই গানের আওয়াজটা আবার পাচ্ছি। আর সেই যে কি ধরনের একটা হাসছে, যেন মনে হচ্ছে ও কারোর সাথে কথা বলার মতন কথা বলছে, হাসছে, আর সেই গানটা ওই আমার কানে সেই মৃদু গানটা আমার কানে আসছে। তো যাই হোক, কোনো রকমে রাত্রে আমার যাই হোক ঘুমটা তাও এসে গিয়েছিল রক্ষে। তো সকালবেলা তো আমি তো চলে আসবো, আমাকে রুম 12টার মধ্যে ছেড়ে দিতে হবে। তো সেই সময় আমি উঠে, ঘুম থেকে উঠে আমি যখন আমার জিনিসপত্র এইগুলি গোছাচ্ছি, বলছে আমার বিছনার মধ্যে আমি পুরো অবাক হয়ে গেছি, আমি পুরো মনে হচ্ছে পাগল হয়ে যাব। বলছে বেলি ফুল, বাসি বেলি ফুল আমার বিছনার মধ্যে। বলছে 2-3টে বেলি ফুল, মানে ওই বেলি ফুলের মালাটা মাথায় নিয়ে যদি কেউ ঘুমায়, তার থেকে যদি কেউ ছিঁড়ে আসে, তো সেই রকম আমার বিছনার মধ্যে, হ্যাঁ। তো তখন আমি মানে আরো আতঙ্কিত যে ঘরে কি ঢোকার আর কোনো জায়গা আছে, সেই মহিলা কি আমার ঘরে ঢুকেছে। তো ও আর মানে এইটা নিয়ে আর কথা বাড়ানোর তো কোনো মানেই হয় না। ও তখন কি করেছে, সপ্তর্ষি পুরো মালঠাল গুছিয়ে নিয়ে নিচেই নেমে এসেছে। এইবারে নিচেই নেমে আসার পর বলছে যে তোমাদেরকে রাত্রে এতবার কল করলাম, তোমরা কোথায় ছিলে, ডাকছিলাম যে তোমাদেরকে। তো বলছে যে স্যার আমাকে তো ডাকেননি, আমরা তো শুনতে পাইনি। তো সপ্তর্ষি আর কি, এটা আর ও ভাঙানোর মতন পরিস্থিতি, মনের অবস্থা নেই যে এই নিয়ে ও আবার আলোচনা করবে। তো যাই হোক, ও বাড়িতে চলে এসেছে। বাড়িতে চলে আসার পরেও ওর ভেতরটা সেই আতঙ্ক যায়নি, সেই ভেতরটা যেন মনে হয় ওর এখনো সেই কাঁপানিটা ওর শরীরের থেকে যায়নি। তো যাই হোক, এইবার ও বাড়িতে এসে আবার ওই রকম সব ফ্রেশ ট্রেশ হয়ে ও পরের দিন অফিস গেছে। এইবারে পরের দিন যখন ও অফিস গেছে, বলছে যে আমি যখন যেই মানে ওই ওদের কাছ থেকে যেই কাজটা আমি নিয়ে এসেছি, তো সেইটা যখন আমি পুরো ওনাদেরকে দেখিয়েছি যে
হ্যাঁ এই যে আমাদের সাথে ওরা ডিল করেছে, আমাদের সাথে কাজ করবে। তো সেই সময় মানে বলছে যে স্যার তো ভীষণ খুশি হয়েছেন আমার উপরে, যে হ্যাঁ আমি জানি তুমি পারবে এই কাজটা আনতে। তো এইরকম মানে সবাই খুব খুশি এই সেই। ওমা বলছে লাঞ্চ হয়ে গেল, তারপরে পুনের অফিস থেকে একটা ফোন এসেছে যে আমাদের একদম ওনার প্রেজেন্টেশন, আমাদের ওনার কাজ একদম পছন্দ হয়নি। মানে বলছে যে যেই অফিসার ওখানকার যেই মানে অফিসার দেখেছে সে নাকি বলে পরের দিন রিটায়ার হয়ে গেছে, মানে পরের দিন উনি আর আসেননি, উনি আর আসবেন না, এরকম একটা খবর। মানে অন্য আর একজন সেই নাকি বলে ও যে প্রেজেন্টেশনগুলি ওখানে জমা দিয়েছিল সে নাকি বলে দেখেছে, বলল যে আমাদের অন্য এরকম ম্যানেজার সে দেখেছেন, দেখার পরে উনি সব ক্যান্সেল করে দিয়েছেন, ওনার একদম ভালো লাগেনি। তো সেই কারণে আমরা আপনাদের সাথে কাজ করতে পারছি না, আমরা অন্য কোম্পানিতে কাজটা দিয়ে দিচ্ছি। তো এই কথা তো শোনার পর তখন এরকম বলছে যে স্যার এসে এরকম আমাকে বেশ কয়েকটা কথা বলল যে আমি এটা তোমার থেকে আশা করিনি, তাহলে আমি অন্য কাউকে দিলে ভালো হতো, একটা বড় কোম্পানি হাত থেকে ছুটে গেল। বলছে তারপর থেকেই বেশ 2-3 দিন পর থেকেই আমার প্রতি না অফিসে মানে বলছে আমার সবাই খুব দুর্ব্যবহার করছে, বিশেষ করে স্যার তো প্রচণ্ড পরিমাণে আমার সাথে দুর্ব্যবহার করছে, যে যেন মনে হচ্ছে পুরোটার জন্য আমিই দায়ী, আর অন্য কাউকে পাঠালে ওনার ভালো হতো। এই যাচ্ছে আমার অফিসের দিক। এইবার হলো আমার বাড়ির দিক। বলছে সপ্তর্ষির হচ্ছে মা বাবা আর সপ্তর্ষি, হ্যাঁ। তো বাড়িতেও ওর সাথে খুব খারাপ হচ্ছে, যেমন কি ও বলছে যে আমি রাত্রির বেলা যেরকম ঘরের মধ্যে আমি ঘুমাই, ওই রকম আমি যখন রাত্রির বেলা ঘরের মধ্যে ঘুমাচ্ছি তো আমি ঘুমিয়ে পড়ছি, অথচ আমার মা বলছে আমার ঘরে নাকি বলে রাত্রিবেলা গানের আওয়াজ হয়। হ্যাঁ, তো মা বলছে কিরে তুই এদিকে আমার যেহেতু অফিসে এরকম একটা চলছে ঝামেলা, তো সেই কারণে আমার এমনিতেও মনটা সবসময় খারাপ থাকতো, আর একটা মনমরা ভাব বিষণ্ণতা আমাকে একদম মানে আষ্টে পিষ্টে নাকপাশের মতন আমাকে বেঁধে ধরেছে। তো সেই সময় আমি না একটু চুপচাপ থাকতাম। মা বলছে কি তুই সারাক্ষণ এরকম রাত্রি জেগে থাকিস, ওই জন্য তোর এরকম চেহারা কেমন হয়ে যাচ্ছে তুই সেটা দেখেছিস, আর সারা রাত তুই মোবাইলে কি গান শুনিস না কি শুনিস, তোর ঘর থেকে একটা কেমন ধরনের একটা গানের আওয়াজ আসে, হ্যাঁ, আর প্রত্যেক দিন এই একই গান এরকম তুই কি শুনিস, আমি তো এটা বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, তো যখন ওই রকম মা বলেছে তো এইবারে আমার আতঙ্ক আরো চরমে উঠেছে, যে যেই জিনিসটা কিনা ওই পুনের হোটেলে হয়েছিল সেই জিনিসটা কি করে আমার ঘরে হতে পারে। হ্যাঁ, তো এইবারে আমার আতঙ্ক একদম চরমে উঠেছে। তো আমার ঘরটা আমার মাই পরিষ্কার করে। আমি আসলে কি বলছে যে আমাদের মোটামুটি মানে অভাব কি জিনিস আমরা কোনোদিন টের পাইনি, বা আমি প্রচণ্ড সুখে আর কি মানে যাকে বলে মানুষ হয়েছি। তো সত্যি কথা বলতে অফিসের চাকরি ছাড়া আমার আর কিছু আর কি সেইভাবে আমার ইয়ে না। তো ওই বিছনা টিছনা আমার কাজগুলি মোটামুটি আমার মাই যেহেতু করতো, তো মা ফার্স্ট টাইম নাকি বলে আমার ঘর পরিষ্কার করতে গিয়ে মা নাকি বলে সেই বেলি ফুল, যেই বেলি ফুল কিনা ওর ওই সপ্তর্ষির পুনেতে ওর বিছনাতে ছিল, বলছে ওই বেলি ফুল আমার বিছনাতে, মানে বলছে যে আমার মা যেন একটু মানে সন্দিহান চোখে আমার দিকে তাকাচ্ছে, আমার যেন মনে হচ্ছে কি যে মা ভাবছে কি আমি কি ব্যাপার আমার সাথে ঘটছে, তারপরে ভাবছে আমি কোনো নেশা টেশা করি কি না, কেননা আমার আস্তে আস্তে না আমার ভেতরটা না আস্তে আস্তে মনে হচ্ছে কি যে আমি ক্ষয় হয়ে যাচ্ছে, আমি শেষ হয়ে যাচ্ছি, এইরকম একটা, যেহেতু অফিসেও এরকম মানে চাকরি থাকবে কি থাকবে না এরকম একটা ব্যাপার চলছে। তো তার মধ্যে ওই যখন ওরকম মা ওই বেলি ফুল পেয়েছে, তো পাওয়ার পরে বলছে যে মানে একটুখানি না আমাকে একটু কেমন জানি কথা বললো, আর বেলি ফুলগুলি আমাকে মানে টেবিলের উপরে রেখে গেল। হ্যাঁ, তো তারপর থেকে আমি মাকে বলেছি যে মা তুমি আমার ঘর, আমার তো মানে আমি আর মাকে সুযোগ দেই না আমার ঘর মাকে পরিষ্কার করতে। আমার ঘরে প্রত্যেক দিন
ওই বিছনাটার মধ্যে আমি একটা দুটো তিনটে করে বেলি ফুল পাই, মানে একটা দুটো তিনটে, মানে কোনোদিন এইরকম আমি বেলি ফুল পাচ্ছি আর একটা অনুভব করছি যে এই ঘরটার মধ্যে আমি নেই, আরো কেউ এই ঘরটার মধ্যে কেউ একজন আরো আছে। এই জিনিসটা আমি প্রতিনিয়ত বুঝতে পারছি। আর আমার জীবনটা না আস্তে আস্তে মানে মানে ওই কেউ একজন গ্রাস করে ফেলছে। আমি আর আমাতে নেই, আমি না আমার সংসারে নেই, আমি আমার মাতে নেই, আমি কিচ্ছুতে নেই। এর মধ্যে ও মানে তিতির বলে একটা মেয়েকে ভালোবাসে। তো তিতির আবার যেহেতু স্কুলে চাকরি করে, ও ওইখানে থাকে। ওই শনিবার রোববার হলে তিতির আসে, তখন ওদের সাথে দেখা হয়, কথা হয়। এবার ওর সাথে মানে মোটামুটি ফাইনাল যে ওর সাথেই বিয়ে, তিতিরের সাথে আর কি ওর বিয়ে হবে। দুই দুই পরিবারের লোকই এই জিনিসটা জানে। হ্যাঁ, তো ওর মনের ভেতরে যখন এইরকম হচ্ছে, তো সেই সময় কি হয়েছে, আর একটা ঘটনা ওর জীবনে আর একটা মোড় নিয়ে আসলো। ওর জীবনে আর একটা ঘটনা হলো, এদিন কি হয়েছে, অফিসে যেই একটা উনি বললো একজন মেয়ের কথা যে কিনা প্রচণ্ড ওকে হিংসা করে, তো সেই মেয়েটা হঠাৎ ওর কেবিনে সপ্তর্ষিকে ডাকিয়েছে। সপ্তর্ষিকে ডাকানোর পরে ওর সপ্তর্ষির সাথে ওর মোটামুটি একটা যে কোনো একটা ব্যাপার নিয়ে প্রচণ্ড পরিমাণে কথা কাটাকাটি হচ্ছে। সেই কথা কাটাকাটির মধ্যে কি হয়েছে, সপ্তর্ষি বলছে আমি আমার কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমি পুরো ব্ল্যাক আউট হয়ে গেলাম কিছুক্ষণের জন্যে। কি হয়েছে আমি কিছু বুঝতে পারলাম না। হঠাৎ কিনা ওই মহিলা চিৎকার করছে, চেঁচামেচি করছে। যখন ওর কেবিনের মধ্যে ও যখন চিৎকার চেঁচামেচি করছে, তো যাই হোক অফিসের আরো সব যখন ছুটে এসেছে, তখন ওই মহিলা বলছে আমার শ্লীলতাহানি করেছে, সপ্তর্ষি আমার শ্লীলতাহানি করেছে। যখন এই বদনামটা আমাকে দিল, তো সেই সময় সবাই অফিসের সব তখন ছুটে এসেছে, বস ছুটে এসেছে। এমনি বসের সুনজরে আমি ছিলাম না এইটার পর থেকে, আগে আমাকে যথেষ্ট ভালোবাসতো। তো তখন সপ্তর্ষি বলছে যে আমি এই কাজ করিনি স্যার, আমি এই কাজ করতে পারি না। তখন বলছে ঠিক আছে আমরা তাহলে সিসিটিভি ক্যামেরা দেখব। যখন সিসিটিভিতে দেখলো, তখন সত্যি সত্যি ওই কিছুক্ষণের জন্যে ওই জায়গাটা একটুখানি অস্পষ্ট হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে যেন সপ্তর্ষি ওর গায়ে ফায়ে হাত দিচ্ছে, এরকম একটা কিছু করছে। তো তখন তো এইবার তো বস পুরোপুরি মানে ওকে কাজ থেকে একদম পুরো বরখাস্ত করে দিল যে তুমি রিজাইন দাও, কেননা মানে তোমার মতন একেই ওর একটা রাগ ছিল আগের রাগটা, তো এইটাকে এবার পুরোপুরি ভাবে ওকে পুরো ছাঁটাই করে দিল। বলছে যে তুমি যদি কাজ না ছাড়ো তাহলে আমি কিন্তু এইবার মানে কেস থানায় যাব, তোমার নামে আমি মানে শ্লীলতাহানির কেস করব। আর তুমি যদি কাজ ছেড়ে দাও তাহলে আমি ওকে না করে দেবো যে যাতে এই ব্যাপারে থানায় না যায়। তো ওকে গ্রাস করে ফেলছে। কিন্তু অন্য কোনো শক্তি, আমরা বলি না যে ঘাড়ে পেতনি চাপলে মানুষের যে কি পরিস্থিতি হয়, তার জীবনটা পুরো নরক হয়ে যায়, সেটা কিনা হাড়ে হাড়ে টের পাচ্ছে সপ্তর্ষি, সেটা হাড়ে হাড়ে এইটা টের পাচ্ছে। এইবারে যখন এইরকম হলো, তো তার পরের দিন ওর মানে জীবনটা যে অন্ধকারে গ্রাস করে আসছে, তার পরের দিন সপ্তর্ষি মানে আমার কাছে না ও যে বলতে বলতে মানে ও মানে মানে গলা ধরে আসছে। বলছে তার পরের দিন আমার বাবা বাথরুমে গিয়ে মানে বলছে যে পড়ে গিয়ে স্ট্রোক হয়ে গেছে। বলছে আমি এবার মানে কোন দিকে যাব, আমি কি করব, আমি কি তাহলে মানে ও বলছে আমি সুইসাইডও করতে পারছি না, কেননা আমার পরে আমার মা বাবার কি হবে, আমি যে স্বার্থপরের মতন আমি যে নিজের জীবনটাকে শেষ করে দেব, কিন্তু তাহলে আমার মা বাবার কি হবে, মানে আমি এইরকম একটা মানে আমি একটা কাটার মতন আমার গলায় এইরকম। তো যাই হোক বলছে, আর সেই বাবাকে নিয়ে তো তখন ছোটাছুটি করা হলো, নার্সিংহোমে রেখে বাবার চিকিৎসা হচ্ছে। তো এদিকে প্রচুর পরিমাণে পয়সা যাচ্ছে, আমাদের তো যেগুলি জমানো ছিল মোটামুটি পয়সা ঠাকুরের ইচ্ছাই আমাদের
সে কম ছিল না, কিন্তু সেই পয়সাও মানে জলের মতন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। এমনকি মানে আমার বাবার মানে মায়ের গয়নাতেও হাত পড়বে এইরকম একটা নার্সিংহোমের মানে বিল দেখে আমাদের মনে হচ্ছে। সেই সময় ঘটলো আর একটা ঘটনা। ওই যে তিতির একদিন শনিবারের দিন ওর ছুটি হয়, রোববারের দিন ও সপ্তর্ষির সাথে দেখা করেছে। সপ্তর্ষির সাথে দেখা করে বলছে যে তোমার সাথে আমার আর বিয়েটা মনে হয় হবে না, কেন আমার বাবা জানতে পেরেছে যে তুমি এইরকম অফিসে এইরকম একটা নোংরা মানে একটা ইতরের মতন একটা ব্যবহার তুমি কলিগের সাথে করেছো। আর ছি ছি, তুমি কি করে করতে পারলে, মানে তোমাকে আমি এতটা ভালোবাসতাম, তুমি তো সেই সপ্তর্ষি না। হ্যাঁ, তো এর জীবনে আর একটা বিপর্যয় আসলো। ও তখন বলছে যে তুমি আমি তোমাকে কতটা কি চিনি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে আমি হয়তো কোথাও তোমাকে ভুল করেছিলাম ভালোবেসে, তো এই কাজ তুমি কি করে করতে পারো। হ্যাঁ, তো বাবা এইগুলি সব কি করে জানতে পেরেছে, আমাকে বাবা বলল যে এই ঘটনা, আমি কিন্তু ওখানে তোর বিয়ে দেব না। তো এইবারে তো ওর মানে সব থেকে বড় কথা, এত কিছুর পরেও ও ভেঙে পড়েনি। যখন কিনা তিতির এই কথা বলেছে তখনও বলছে যে আমার আর বাঁচার মানে কোনো রাস্তা নেই, আমি বাঁচতে পারবোই না। হ্যাঁ, তো সেই ঘটনা যখন হলো, সেই ঘটনার পরে ও তখন কি করেছে, সেদিন ও বাড়িতে এসেছে, বাড়িতে এসে ও তখন কি করেছে না, ও ওই ওর রেজাল্ট নিয়ে মানে ও কি করেছে, মানে ভাবছে যে আমি এবার নিজেকে শেষ করে ফেলবো। যখন ও নিজেকে শেষ করে ফেলবো বলে ও যখন হাতে মানে সুইসাইড করতে যাচ্ছে, বলছে কে একটা অদৃশ্য কোনো একটা হাত, সে কিনা আমাকে মানে সে আমাকে এমন ভাবে হাবি হয়েছে আমার ওপরে যে আমাকে সে মরতেও দেবে না, আমাকে সে মরতেও দেবে না, সে এইভাবে আমার ওপরে হাবি হয়েছে। তো যাই হোক, আমি তো ভেবেছি বোধহয় আমি মরে গেলাম। আমি যখন হাতটা করছি, তো আমার হঠাৎ আমি দেখতে পাচ্ছি যে আমি মরতে পারছি না, কারণ ব্লেড মানে আমাকে ছুঁচ্ছে না, আমার গা ছুঁচ্ছে না, কেউ যেন মনে হচ্ছে আমার হাতকে আটকে রেখেছে। তো আমি কি করব, আমি তখন মনে মনে ডিসাইড করে নিলাম যে করেই হোক আমাকে এর থেকে বাঁচতে হবে, যে করেই হোক। আমি কি করব, আমি পুরো দিশাহারা, না আমার কেউ বুদ্ধি দেওয়ার লোক আছে, না আমি মাকে বলতে পারছি, যেহেতু আমার মা বাবাকে নিয়ে সবসময় ব্যস্ত, উনি খুব শক্ত মনের মানুষ, কিন্তু যেহেতু বাবাকে নিয়ে মা ভেঙে পড়েছে, এই কথা বলা যাচ্ছে না। আর একটা কথা ও দেখেছে, বলছে আমার শরীরে মানে আমি এখন লজ্জা পাই, আমি আমার গেঞ্জি খুলতে বলছে, আমি বলতেও এখন লজ্জা বোধ করছে। আমার জীবনটা কত বড় নরক হয়ে গেছে, ওই একটা আমার ওই 13 সংখ্যায় আমার কতটা আমার জীবন নরক করে দিয়েছে। বলছে আমি যখন জামা খুলি, বিশ্বাস করবেন না, আমি আয়নার সামনে গিয়ে দেখি আমার গায়ের মধ্যে মানে কোনো মেয়েদের নখ দিয়ে যেমন চারিদিকে মনে হয় কি আমাকে আঁচড়ে আঁচড়ে দিয়েছে। বলছে আমি মায়ের সামনে অবধি আমি সবসময় গেঞ্জি পরে থাকি, আমার এতটা লজ্জা লাগে মায়ের সামনে আমার গেঞ্জি খুলতে। তো তখন আমি ঠিক করলাম যে না, যেভাবেই হোক আমাকে এইটার থেকে বেরাতে হবে, যেভাবেই হোক আমাকে তিতিরকে সব ভেঙে বলতে হবে। যদি কিছু বুঝে থাকে তাহলে কিন্তু তিতির বুঝবে আমাকে, আর কেউ বুঝবে না। তো মাকে তো বলতে পারছি না, যেহেতু মা এটা নিয়ে অনেক চিন্তা করবে। তো ও তখন কি করলো, ও বলছে আমার মনে হচ্ছে আমার প্রত্যেকটা পদক্ষেপ ওই ও লক্ষ্য করছে, এটা যেন আমার মনে হচ্ছে। তো যাই হোক, আমি তিতিরকে খুব অনুনয় বিনয় করে আমি তিতিরকে বললাম যে প্লিজ তুমি একবার অন্তত আমার ব্যাপারটা শোনো, তারপরে তুমি যা বলবে আমি সেই তোমার করব। হ্যাঁ, মাথা পেতে নেবো আমি, তুমি যদি আমাকে ছেড়ে দাও তাও ভালো, কিন্তু এই কথাটা তোমার আমাকে শুনতেই হবে। তখন কি করেছে, ওই তিতিরকে প্রত্যেকটা ঘটনা ও শুরুর থেকে শেষ অবধি প্রত্যেকটা ঘটনা বলার পরে বলছে যে তুমি এখন কি সব তো শুনলে টোটাল, মানে ওই যে ওই বেলি ফুল থেকে শুরু করে সব। তারপরে ও বলল যে আমি এখানে রাস্তায় তোমাকে আমি আমার
তুলে শরীর গেঞ্জি দেখাতে পারবো না, কিন্তু আমি তোমাকে মোবাইলে ফটো তুলে আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি তোমাকে পাঠাবো, তখন তুমি বুঝবে যে আমার পক্ষে এটা কি করা সম্ভব। কেউ যদি আমার সাথে এই কিছু একটা করছে, টাচ করছে এমন ধরনের যে আমার শরীরে এইরকম হচ্ছে। তারপরে গিয়ে তিতির বলল যে ঠিক আছে, আমি এখন তো মানে রোববারে ওর সাথে মিট করেছে, আমি তো চলে যাচ্ছি। ও বলল যে আমি পরের শনিবার অতি অবশ্যই আমি তোমার সাথে দেখা করব, আর অতি অবশ্যই আমি এটা নিয়ে বাড়িতে বাবার কাছে একটু আলোচনা করব, কিন্তু জানি না আমি কতটা কি বাবাকে বোঝাতে পারবো এই ব্যাপারটা। তার মধ্যে কি হলো কেউ জানে না। তার মধ্যে ওই শনিবারে আসা তো দূরের কথা, মানে সোমবারে অফিস স্কুল গেছে, মঙ্গল বুধবারে ও কি করেছে, একটা ছেলে এসে সপ্তর্ষিদের বাড়িতে একটা ছেলে এসেছে, ছেলে এসে একটা চিঠি, মানে ও সপ্তর্ষিকে ডেকেছে, ডেকে ও বাড়িতে ঢোকেনি, সপ্তর্ষিকে ডেকে রাস্তাতে সপ্তর্ষির হাতে একটা চিঠি দিয়েছে। যখন রাস্তাতে চিঠি দিয়ে ছেলেটা চলে গেছে, তো ও ভাবলো যে মানে দেখো মানুষের হাতে আর নামও তিতিরের লেখা রয়েছে, তো সত্যি কথা বলতে আমাদের হাতে একটা চিঠি পিঠি আসলে কি আমরা মনে হয় কি কতক্ষণে খুলে পড়বো, আর তার উপরে যখন তিতিরের চিঠি, যেখানে তিতির চিঠি কেন লিখবে, আমাদের মোবাইলে কথা হয়, আমাদের সব হয়, কিন্তু চিঠি কেন তিতির, চিঠির তো এখনকার সময় চিঠির তো কোনো প্রশ্নই নেই। তো যথেষ্ট কৌতূহল হয়ে ও যখন চিঠিটা খুলেছে তখন ও পড়ছে, তিতির বলেছে তুমি এই চিঠিটা পাওয়া মাত্র আমাদের বাড়িতে তুমি চলে আসো, আর তুমি এই চিঠি শুদ্ধ নিয়েই তুমি চলে আসো, আমার বাবাকে সব বলেছি, আর আর কোনো কথা হবে না, তুমি জাস্ট চিঠিটা পেয়েই তুমি আমাদের বাড়িতে চলে আসো, যা কথা বলার আমাদের বাড়িতে হবে, তুমি কিন্তু অতি অবশ্যই চলে আসো, তোমার কিন্তু মানে একটা প্রাণের ভয় আছে, তোমার মানে জীবন সংশয়ের ভয় আছে, তুমি অতি অবশ্যই চলে আসো। তো অতি অবশ্যই চলে আসো মানে ও আর তখন দেরি করেনি, ও তখন কি করেছে, ও মাকে ওখানে দাঁড়িয়েই মাকে বলল যে মা আমার মানি ব্যাগটা দাও, আমি এক্ষুনি আসছি, বলে মানি ব্যাগটা নিয়ে ও তখন সোজা একদম তিতিরদের বাড়িতে গেছে। তখন তিতির বলছে তোমার প্রত্যেকটা কথা সপ্তর্ষি সত্যি কথা, প্রত্যেকটা বলছে তোমার সাথে যখন আমি কথা বলে আসলাম, তো সেই সময় তুমি যেই রকম বর্ণনা দিয়েছ, ঠিক সেই রকম আমি ধরতে পারতাম না যদি তার মাথায় আমি বেলি ফুলটা না দেখতাম। বলে বিশ্বাস করো, আমি তোমার সাথে কথা বলে আমি যখন টোটোয় উঠেছি তখন যেন মনে হলো, মানে আমি টোটোওয়ালাকে যখন ডেকেছি সেই সময় আমার মনে হলো, মানে হয় না কেউ যদি কারোর দিকে দেখবে এক দৃষ্টে তাকিয়ে থাকে, তো সেই সময় মনে হয় মানে তোমার মানে অজান্তেই তোমার ইন্দ্রিয় সজাগ হয়ে যায় যে কে আমার দিকে তাকিয়ে আছে। বলছে এক ঝলক যখন আমি তাকে দেখলাম, তোমার যে বর্ণনা দিয়েছ হুবহু ওই রকমের সাথে তো মিলে গেছে, কিন্তু বলো আমাদের এখানে রাস্তার মধ্যে কে ওই ড্রেসের সাথে বেলি ফুল মাথায় ঝোলাবে। বলে তখন তো আমি কোনো রকমের ঠাকুরকে ডাকতে আমার এতটা ভয় করছে, আমি ঠাকুরকে ডাকতে বাড়িতে পৌঁছে যখন বাবাকে প্রত্যেকটা কথা বললাম, যেহেতু আমাদের বাড়িটা বন্ধন করা আছে, আমি ভালো মতন জানি আমাদের বাড়িতে ও ঢুকতে পারবে না, তাই তোমাকে আমাদের বাড়িতেই ডেকেছি যে তুমি এক কাজ করো, আমাদের বাবার সাথে কথা বলো। তখন বাবা মানে তিতিরের বাবা তখন বলল যে এইখানে আর কথা কি বলবো, তো চলো আমরা সবাই মিলে তাহলে আশ্রমে যাই, ওদের যে মানে গুরু আছে, ওদের যে নিজের গুরু আছে সেই গুরুর কাছে তখন বলল যে চলো আমরা সবাই মিলে ওখানে, আর এক বর্ণ এখানে টাইম যদি আমরা এখানে দেই যে কোনো মুহূর্তে
কারোর ক্ষতি হতে পারে, মানে আমার মেয়েরও ক্ষতি হতে পারে আর সপ্তর্ষিরও ক্ষতি হতে পারে। হ্যাঁ, তো নিশ্চয়ই আমি চাইবো না আমার জামাই মেয়ে কারোর মধ্যে কারোর একজনকে আমি হারাতে পারবো না। তো তখন উনি কি করলেন, তার আগেই উনি আশ্রমে ফোন করে দিয়েছিলেন যে বাবা আমরা আসছি, হ্যাঁ আপনি মানে এই সমস্ত কথা বলেছে আপনি রেডি থাকুন। হ্যাঁ, তো তারপরে ওরা তিনজন যখন আশ্রমের মধ্যে যায়, বলছে আশ্রমে যাওয়ার পর গুরুদেব যখন আমার মুখ থেকে সব শুনলেন, তখন রীতিমতন গুরুদেব নিজে চমকে গেছে। গুরুদেব মোটামুটি নিজে চমকিয়ে গেছে, বলছে খুব মুশকিল, যেই জিনিস ওকে ধরেছে সেই জিনিস ওর শরীর থেকে বা ওর বাড়ির থেকে বা ওর জীবন থেকে সরিয়ে দেওয়া খুব মুশকিল। তখন যখন সব শোনার পরে বলল যে আমি একটা জিনিস যদি তুমি আমাকে দিতে পারো, হয়তো তুমি আর ওখানে গিয়ে পাবে না, তো একটা জিনিস যদি তুমি আমাকে দিতে পারো যে সেই জিনিসে আমি ওকে মানে কাহিল করতে পারবো, ওকে আমি একটা জিনিসে তোমার কাছ থেকে আমি সরাতে পারবো, সেটা হচ্ছে যে তুমি বলেছিলে ও কঙ্কালের মধ্যে তুমি ওর চুল দেখেছো, হয় ওর মাথার চুল আর না হলে তুমি যে বেলি ফুল দেখেছিলে বা পেয়েছো, যদি ওই বেলি ফুল তুমি দিতে পারো তো তাহলেই আমি এই কাজ এই উপাচার করে আমি ওকে পুরো হয় ওকে বিনিষ্ট করে দেবো, আর না হলে আমি তোমার জীবন থেকে আর কি ওকে সারা জীবনের মতন আমি ওকে বিতাড়িত করতে পারবো। তখন সপ্তর্ষি বলছে যে বাবা আমি চুল কি করে পাবো, চুল তো পাওয়ার প্রশ্নই নেই। হ্যাঁ, আর আমি আরাক রাত যে ওই বাড়িতে থাকবো, বলছে প্রশ্নই নেই, আরাক রাত থাকলে ও যা বোঝার বুঝে গেছে, ও যদি তিতিরিকে ফলো করতে পারে তাহলে ও যা বোঝার বুঝে গেছে। তো যদি তুমি চুল বেলি ফুল এই দুটোর মধ্যে কিছু না হলে তোমার আর ও বাড়িতে ঢোকা উচিত হবে না, এমনকি তোমার বাড়ির লোকজনও যারা রয়েছে ও তাদের ক্ষতি করবে তোমাকে কাছে পাওয়ার জন্য। তখন বলছে বাবা একটা জিনিস পেতে পারি, ফুল আমি দিতে পারি, কেননা ও নাকি বলে ওই তিতিরকে দেখানোর জন্যে ও সেই ফুল বিস্তার থেকে নিয়ে ওর মানি ব্যাগে রেখেছিল, তো ওই মানি ব্যাগটাই কিন্তু ওর ওখানে রয়েছে, সেই শুদ্ধই ও নিয়ে চলে এসেছে। তখন বলল যে ঠিক আছে, এইবারে গুরুদেব বলল যে দেখো এবার আমি ওর কি করতে পারি। হ্যাঁ, ও যে তোমার এত বড় ক্ষতি করেছে, ও যে এইরকম করছে, তোমার জীবনটাই ও শেষ করে দিত, দিয়ে ও তোমাকে পুরোপুরি তোমার ওপরে ওকে এমন করে দিত যে তুমি আস্তে আস্তে আর কি মানে শেষ হয়ে যেতে, মরে যেতে, তারপরেই ও তোমার শরীরটা ক্যাপচার করে নিত। ওর কাজটাই হচ্ছে ও এমন ধরনের পিশাচ, বা অনেকে বলে যে এমন ধরনের একটা জিনিস, চুড়েল বলো যাই বলো, যে ও এরা শুধু ছেলেদের ওপর হাবি হয়ে গিয়ে আস্তে আস্তে ছেলেদেরকে মেরে ফেলে, তখন ওর শরীরটাকে ক্যাপচার করে ওর যে অতৃপ্ত আত্মার যে তৃষ্ণা সেটা ও মেটায়। তখন উনি কি করলেন, ওই ফুলটাকে রেখে নানান রকমের উপাচার করে যখন ওই ফুলটার মধ্যে উনি ওই এরকম যজ্ঞের মতন উনি এরকম কাঠ জ্বালিয়েছেন, কাঠ জ্বালিয়ে যেরকম সব কিছুর আহুতি দিয়েছে, তখন ওই একবার করে মন্ত্র উচ্চারণ করে একবার করে তন্ত্র উচ্চারণ করে ওই মন্ত্রের মধ্যে ওই ফুলগুলি আহুতি দিচ্ছে। প্রত্যেকটা ফুল যখন আহুতি দিচ্ছে, তো প্রত্যেকটা ফুলের সাথে এই রকম কুণ্ডলি পাকিয়ে ওই বলছে যে ওই ধোঁয়ার মধ্যে বলছে একটু তোমরা খেয়াল করো, তোমরা কি কোনো মানবীর আকৃতি এই ধোঁয়াটার মধ্যে পাচ্ছ? তখন বলছে হ্যাঁ, মানে এতক্ষণে উনি মানে এরা বুঝতে পারছিল না। তো এইবার বলার পর সত্যি যেন মনে হচ্ছে যে হ্যাঁ, ওই একটা মানুষের একটা মেয়ের একটা আকৃতি, যে কিনা ওই ধোঁয়াটা এরকম ঘুরে এইরকম উঠে চলে যাচ্ছে। তখন বলছে যে যতগুলি ফুল উনি দিয়েছে ততগুলি ফুলের সাথে আমি ওকে একদম ওর জায়গায় পাঠিয়ে দিয়েছি, সে হয়তো আবার কাউকে ক্ষতি করবে কিন্তু তোমার ক্ষতি করবে না, কেন ও তোমার কাছ থেকে একদম ওকে আমি
সরিয়ে দিয়েছি, তোমাকে মুক্ত করে দিয়েছি বলে তখন ওকে যতটা সম্ভব ঝাড়পোছ করে ওকে তখন কি করলো, অনেকগুলি মাদুলি দিল। আর বাড়িতে এরকম রাখার জন্যে অনেক মানে ওই এরকম ছোট 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 বললো মাটির হাঁড়ি, তার মধ্যে নানান রকমের জিনিস দিয়ে কালো ওই লাল কাপড় দিয়ে ওইগুলি বাঁধা রয়েছে। বললো ওইগুলি তোমরা ঘরে প্রত্যেকটা ঘরে একটা করে রাখবে, আর ঘরে মানে ঢুকতে বেরাতে একটা রাখবে, যেন ওই হাঁড়িটার তলা থেকে তোমরা যেতে আসতে পারো, আর কোনো ভয় নেই। আর তোমার শরীরে যতদিন ধরে, বলছে শুধু তোমার শরীর না, তিতিরের শরীরেও এই তাবিজ রাখতে হবে, যে ও তো চলে গেছে হয়তো আর আসবে না, কিন্তু তথাপি যদি কখনো ওর শরীরটাকে ও কবজা করে তোমার কাছে আসে, সেই জন্য কিন্তু জীবনের তরে কিন্তু তোমরা এই তাবিজ খুলতে পারবে না। কোনো কারণে তাবিজ ছুটে গেলে হয়তো হাবি হতে পারে, তখন তোমাদের আবার এখানে আসতে হবে। তো যাই হোক, এই সমস্ত সব করে টোরে নেওয়ার পরে যখন সপ্তর্ষি বাড়িতে এসেছে, তখন সপ্তর্ষির মানে বলছে যে এটা কি করে এই ধরনের মিরাক্কেল আমার জীবনে কি করে হয়ে গেল আমি জানি না। অফিস থেকে তখন ফোন এসেছে, বলছে যেই স্যার ওই পুনের যে অফিসের যেই স্যার একদম আগে ওর মানে প্রেজেন্টেশনটা ওর যে কাজটা দেখেছে সেটা নাকি বলো, ওই স্যার বললো যে আমি তো এটাকে করেই গেছি, কেন তোমরা আবার একে রিজেক্ট করেছো, ওই কোম্পানি পাবে আমার এই কাজ, কেন তোমরা রিজেক্ট করেছো। তখন আবার সেই কোম্পানির থেকে এই কাজ পেয়েছে, যখন এই কাজ পেয়েছে তখন কোথাও না কোথাও বলছে যে হয়তো বসের গিল্ট ফিল হয়েছে, বস আমাকে আবার ডাকিয়েছে। এবার ডাকানোর পরে তখন ওই সপ্তর্ষি তখন বলছে, ওই মহিলাকে বলছে যে আমি কি তোমার সাথে এই ধরনের কোনো ব্যবহার করেছি, তুমি কেন এরকম বললে। তখন বলছে যে ওই সিসিটিভি আবার নাকি বলে, তিতির বলছে আবার যখন দেখো একটা মিরাক্কেল হয়ে গেছে, দেখো এইবার তোমার জীবনের যাতে ওই মানে ওই নোংরামিটা যাতে না হয়, ওই স্ক্যান্ডেলটা যাতে বন্ধ হয়ে যায়, সেই কারণে বলছে তুমি তাহলে দেখো আমার আমার কেন জানি আমার মন বলছে হয়তো সিসিটিভি ক্যামেরায় অন্য কিছু হয়তো আসতে পারে। সত্যি সত্যি সিসিটিভি ক্যামেরা যখন আবার দেখা হলো এ দূরেই আছে, ওই মহিলাও দূরে আছে, দুজনের মধ্যে হ্যাঁ একটা কথা কাটাকাটি হচ্ছে, কিন্তু কেউ কাউকে স্পর্শও করেনি, কথা কাটাকাটি করেই রিটার্ন এসেছে। মানে এই হলো দুটো মিরাক্কেল। তারপরে ওর বাবাও মোটামুটি, যদিও পয়সা প্রচুর খরচা হয়েছে, এমনকি ওর মায়ের গয়নাও বিক্রি করতে হয়েছে, তখন ওর বাবাও বাড়িতে যখন ফিরে আসলো এমনি হয়েছে, মানে একটা দিক একটু অসুবিধা আছে, ডাক্তার বলল ওটাও ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো সেই কারণে আস্তে আস্তে ওটাও ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার নেই, হাঁটা চলার মধ্যে থাকলে ম্যাসাজ ফ্যাসাজ করলে ওটাও ঠিক হয়ে যাবে। তারপরে ওর বাবা যা বলেছে, ওর বাবা বলছে সপ্তর্ষিকে জানিস, ওর বাবা নাকি বলে যখন ওয়াশরুমে যাচ্ছে সেই সময় নাকি বলে বলছে যে আমার পেছনে না হঠাৎ যেন মনে হলো যে মানে একটা হাতের স্পর্শ আমার পিঠের মধ্যে পেলাম, আর খুব বেলি ফুল জুঁই ফুলের টাইপের একটা গন্ধ আমার গায়ে যখন হাতের একটা স্পর্শ এসেছে, তো সেই সময় আমি এরকম ঘুরে তাকাতে গেছি, ঘুরে তাকাতে গিয়ে আমি তখন এরকম পা হড়কে পড়ে যাই। হ্যাঁ, তখন বলছে যে এবার তখন তো বুঝতে পেরেছে, এরাও তখন জানতে পারলো সপ্তর্ষির টোটাল ঘটনা এটা বলার পরে, তখন বলল যে হ্যাঁ এরকম এরকম আমার সাথে হয়েছে। তো যাই হোক, আমাকে তিতিরের বাবা এটার থেকে আমাকে রক্ষা করেছে, যা হয়েছে সব ভালোই ভালোই মিটে গেছে। কিন্তু বলছে এই আতঙ্ক, এই ছাপ যেটা আমার ভেতরে পড়েছে, তো বিশ্বাস করেন এটা আমার জীবনের একটা আতঙ্ক। আমি এখনো ঘুমের ঘরে ভয় পাই, আমি এখনো ঘুমের ঘরে চিৎকার করি। তো যতদিন না মানে তিতিরের সাথে আমার বিয়ে হচ্ছে, আমার মা আমার সাথে আমার ঘরে ঘুমাচ্ছে, তো অনেকটা স্বাভাবিক হলেও সেই আতঙ্ক সেই ভয় এখনো আমার ভেতর থেকে পুরোপুরি কমেনি। আমি একটু পুজো পাঠ নিয়ে একটু মাকে নিয়ে থাকি, এর ভেতরেই আমি আছি। তো বলো তোমাদের কেমন লাগলো ঘটনাটা। মুনমুন বোস বলছে বড় অদ্ভুত ঘটনা। একদমই তাই। আর ওই যে
বলে না মানে ঘাড়ের মধ্যে মানে পেতনি ধরেছে, তো পেতনি ধরলে যে মানুষের জীবন কতটা ভয়াবহ হয়ে ওঠে সেটা এই গল্পটাতেই তার প্রমাণ। আচ্ছা ঠিক আছে, তো আর আমি এর পরের একটা ঘটনা মানে পাপিয়া আমাকে পাঠিয়েছে, পাপিয়া বন্দ্যোপাধ্যায় আমাকে অনেক দিন থেকেই একটা গল্প পাঠিয়েছিল। তো হ্যাঁ, ওর ঘটনাটা আমি বলছি। এখন কথা হচ্ছে দেখো, আমাকে যে যার গল্প দেয়, হ্যাঁ, তো গল্প দেওয়ার পর যদি এটা কপিরাইট হয় তো সেটার আমি নামই বলে দেই তাদের। তো সেই কারণে না আমি সেটা তো আর সেটার মধ্যে ধরো আমার তো আর কোনো ইয়ে থাকে না। তো যাই হোক না, আমি যারাই আমাকে গল্প দাও সেই তাদের কথা আমি বলছি যে যাই হোক। তো এখন কথা হচ্ছে যে পাপি আমাকে অনেক দিন ধরেই একটা গল্প দিয়েছিল, তো গল্পটা আমি বলে উঠতে পারছিলাম না। তো আজকে আমি সেই গল্পটা বলছি। পাপি এতক্ষণ ছিল, এখন হয়তো নেই। তো পাপি আমাকে গল্পটা বলছে যে একজন ভারতীয় একজন মেয়ে, সে কিনা মানে আমেরিকাতে ওয়েস্টার্ন শহরে মানে ও চাকরি পায়। হ্যাঁ, ওখানে ও পড়াশোনাও করতে গিয়েছিল, আর সেইখানে ও একটা চাকরি পায়। সেই চাকরিটা ও কি পায়, একটা বাচ্চা দেখাশোনার ও চাকরি পায়। হ্যাঁ, তো যখন ও চাকরিতে জয়েন করে তো সেই সময় ওই যে ফ্যামিলি, তো উনি তখন বলছে কি দেখো আমার ছেলে থাকে দোতলায়, হ্যাঁ, আর তুমি যখন এই আসবে আমার ছেলেকে মানে দেখাশোনা তুমি করবে, তুমি শুধু খেয়াল রাখবে যে আমার ছেলে যেন মানে ঘর থেকে না বেরায়, বাড়ির থেকে কোথাও না চলে যায়, ওর যেন কোনো কান্নার আওয়াজ তোমার কানে না আসে। মানে এই জিনিসগুলি খেয়াল করবে যে ও যদি ঘরে থাকে তাহলে ও সুস্থ আছে, ওর এই কোনো একটা কারণ তুমি যদি দেখতে পাও যে আমার ছেলের চিৎকার করছে, কাঁদছে, হ্যাঁ, তবেই তুমি ওপরে যাবে, নচেত তুমি ওপরে যাবে না। হ্যাঁ, তো সেই কারণে আর তুমি আমরা যখন ওনরা বেরিয়ে যান, অফিস চলে যান, তো সেই কারণে বলছে যে তুমি ওপরে কখনো যাবে না, তুমি শুধু খেয়াল রাখবে আমার ছেলের যেন কোনো রকম অসুবিধা না, অসুবিধা হলেই তো ও কাঁদবে বা ও ডাকবে, সেই সময় তুমি ওপর যাবে, তাছাড়া তুমি ওপরে যাবে না। তো যাই হোক, এই চাকরিটা ও তখন মনে মনে ভাবলো যে এটা আবার কেমন চাকরি, একটা বাচ্চা যখন আমাকে দেখাশোনা করতে বলেছে তো তার নিশ্চয়ই টোটাল দায়িত্বটা আমারই থাকে। তো সেই কারণে আমি যদি তাকে না দেখাশোনা করি তো ঠিক আছে, কার কেমন মর্জি, আমি তো পয়সাটা পাচ্ছি। তো সেই কারণে ও যেহেতু ওখানে পড়াশোনা করতে গেছে, একটা টাকার ওরও দরকার, না হলে ও তো ওখানে থাকতে পারছে না, থাকবে কি করে, তাহলে একটু চাকরি বাকরি না হলে পয়সারও তো অসুবিধা হয়। তো সেই সময় বেশ কিছুদিন ও যখন চাকরিটা করছে, ঠিকঠাক মাইনা দিচ্ছে, সব ঠিকঠাক, কিন্তু তথাপি কেন যেন ওর একটা অদ্ভুত মনে হয়। হ্যাঁ, তো সেই কারণে ও কি করে ওইখানটায় চুপ করে বসে থাকে, আর ওর পুরো সত্তা পড়ে থাকে ওপরে ওখানে কি হচ্ছে, আচ্ছা বাচ্চাটার কি খিদে পেয়েছে, আচ্ছা বাচ্চাটা কি তাহলে এখন কাঁদছে, এই যেন ওর মনের ভেতরে সবসময় হতে থাকে। হ্যাঁ, তো তারপরে ও কি করেছে, বেশ কিছুদিন এই চাকরিটা করার পর ওর সাথে এই আরেকটা মেয়ের একদিন, ও তখন সবসময় তো আর ওখানে বসে থাকে না, যেহেতু ওই যারা চাকরিটা দিয়েছেন তো ওই ফ্যামিলি ওরা দুইজনই স্বামী স্ত্রী দুইজনই চাকরি করে, তো সেই কারণে ও ফাঁকাই পায় বাড়িটা। তখনও কি করে, বাইরে ঠাইরে বেড়ায় কোনো দরকারে, কিছু কিনতে গেলে, কিছু খেতে গেলে, এইগুলি যখন ও করতে যায়, তো সেই সময় আর একটা মেয়ের সাথে ওর বেশ পরিচয় হয়। সেই মেয়েটাকে ও আগেও চিনত, সেও এখানে চাকরি করে, সেও ইন্ডিয়ান। হ্যাঁ, তো তার সাথে যখন ওর মানে আলাপটা হয়, তো সেই সময় বলছে কি যে কিরে তুই এইখানে, বলছে হ্যাঁ আমি তো ওই বাড়িতে চাকরি করি। হ্যাঁ, তখন বলছে ওই বাড়িতে কি চাকরি করিস তুই, তো তখন এই মেয়েটা বলছে যে আমি তো এইখানে একটা বাচ্চা দেখাশোনার চাকরি করি। তখন বলছে যে বাচ্চা দেখাশোনার চাকরি করিস কোন বাড়িতে বলতো, তখন বললো যে এই ওয়াটসনের বাড়িতে আমি বাচ্চা দেখাশোনার চাকরি করি। তখন বলছে যে
উমা সে কি রে, ওই বাড়িতে তুই চাকরি করিস? কই আগে তো কোনোদিন শুনিনি। বলে না, তোর সাথে তো দেখা হয়নি, আমি কি করে বলতাম তোকে। তখন বলছে বর্ষানের বাড়িতে তুই চাকরি করিস, ওনার কিন্তু একটু দেখে নিস, ওনার বাড়ির কিন্তু একটা ঘটনা আছে ওনার বাড়ির। হ্যাঁ, তো তখন না বলছে যে আহ, কি বলছিস, আমি তো কিছু বুঝতে পারছি না। তখন বলছে যে শোন না, তুই একটু দেখে নিস তো, ওই দোতলায় যে বাচ্চাটা থাকে, তা তোকে তো কিছুই করতে হয় না, তা এটা কি একটু স্বাভাবিক বলে তোর মনে হলো? তখন বলছে যে তাহলে আমি কি করি? তখন বলছে যে ঠিক আছে, তুই যা, তুই গিয়ে দেখে আই, দেখবি কোনোদিন সুযোগ পেলে তুই ওপরে গিয়ে দেখে আসবি। তো সেই সময় কি করেছে, সেই সময় ওই যে মেয়েটা চাকরি করতো, ও তখন কি করেছে, একদিন যেই ওই বার্সান দম্পতি যখন বাড়ির থেকে বেরিয়ে গেছে, ও তখন কি করে আস্তে আস্তে যখন ও দোতলায় যায়, দোতলায় যাওয়ার পরে মানে ওর তো ভয়ও করছে। আবার প্রথম কথা আমাকে যেতে না বলেছে, আমি যাচ্ছি। দ্বিতীয় কথা, কেন এই কথাটা বললো, আর আমি কোনোদিন বাচ্চার কান্না পাইনি, বাচ্চার আওয়াজ পাইনি, বাচ্চা কাশে, মানুষের তো ঠান্ডা লাগলে কাশবে সেটাও না। তখনও আস্তে আস্তে যখন ওপরে গেছে, ওপরে গিয়ে ও দেখছে যে ঘরের মধ্যে একটা বাচ্চা তো নয়, একটা বাচ্চাকে মমি বানিয়ে বিছনার মধ্যে শুয়ে রেখে দিয়েছে। আর মানে ওই ওই যে ওয়াটসন ফ্যামিলি, ওরা নাকি বলে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওদের কোনোদিন, ওরা মানে কোথাও যাচ্ছে সেই সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তখন নাকি বলে ওই বাচ্চাটা মারা গেছে। এখন বাচ্চাটা যখন মারা যায়, সেই সময় ওরা কি করেছে, ওই বাচ্চাটাকে মানে দ্বিতীয়বার আর ইস্যু আসবার মতন মানে ওনার সেই ক্ষমতা নেই বাচ্চা ধারণের। তো ডাক্তার বলেছে দ্বিতীয়বার আর বাচ্চা হবে না। তো সেই কারণে ওরা ওই, জানি না মানসিক দিক থেকে ওরা কতটা সুস্থ, ওই বাচ্চাটাকেই মমি বানিয়ে মাসের পর মাস, বছরের পর বছর ওই খাটের মধ্যে রেখে দিত। তো তখন ওই মেয়েটা দেখে তো একদম প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে গিয়ে, তখন গিয়ে ওখানে যে মানে ওই ইসের মধ্যে ওদের একজন যে মানে দেখাশোনা করে যে ওদের ওই পাড়াটার মধ্যে, তো সেইখানে গিয়ে উনি যখন সব জানালেন ওদেরকে, তো জানানোর পর তখন উনি বললেন যে সব জানতে পারলো, জানতে পারার পর বলে হ্যাঁ তুমি ওই বাড়িতে চাকরি করো, কিন্তু ওই বাড়িতে তো বাচ্চা নেই কোনো। তখন নাকি বলে ওরাও এসে দেখলো ওই রকম পরিস্থিতি ঘরের মধ্যে। তখন তো যাই হোক মানে প্রশাসনকে ডাকা হলো, সব কিছু হলো। তো ওই মেয়েটা বললো যে না বাবা, আমি আর এখানে চাকরি করছি না। তো তারপরে নাকি বলে ও যাই হোক ও চাকরিও ছেড়ে দেয়। এবার যেহেতু চাকরি ছেড়ে দেওয়ার পর ও আর চাকরি আর এদিক ওদিক পায় না, তো তখন বাধ্য হয়ে ও তো মানে তখন মা বাবাকে জানানোর পর তখন নাকি বলে ওকে ওর মা বাবা ডেকে নেয় যে ঠিক আছে, তোকে আর ওখানে থাকতে হবে না, তুই চলে আয়। এই সমস্ত শোনার পর তারপরে নাকি বলে মেয়েটা লাস্ট অব্দি ইন্ডিয়াতেই আবার ফিরে আসে। তো যাই হোক, এই ছিল আমার লাস্ট গল্প। বলো তোমাদের কেমন লাগলো, আর পাপিয়া তুমি পরে শুনে নিও, আশা করি ঠিকঠাক বলতে পারলাম। তো বলো তোমাদের কেমন লাগলো। তৃষা দত্ত লিখছে হাই, দাদাই ব্যানার্জি লিখছে আজকের প্রথম ঘটনাটা দুর্দান্ত। তৃষা দত্ত লিখছে দারুণ লাগছে দেখতে। থ্যাংক ইউ। দাদাই ব্যানার্জি বলছে দুর্দান্ত, ভয়ের, ট্রাফিক টেরিফিক, মারাত্মক। মুনমুন বাসু বলছে ভালো। ঠিক আছে, হ্যাঁ বলছে একদম ভয়ের। ঠিক আছে, তাহলে আজকে সবাইকে গুড নাইট জানিয়ে আজকের মতন আমি প্রোগ্রাম শেষ করছি। তো তোমরা খুব 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 ভালো থেকো। টাটা, গুড নাইট, আবার দেখা হবে।